কেমন যাবে 2025? প্রত্যাশার এই বছর আমাদের জন্য কি নতুন কোনো সংবাদ নিয়ে আসবে? 2024-এর যে ঘটনাবহুল বছর ছিল, সেই বছরে আমরা দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছি। সেই অবসানের পর জাতি প্রত্যাশা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ফিরে যাওয়ার, শান্তি শৃঙ্খলা রিস্টোর হওয়ার, আইনের শাসন নিশ্চিত হওয়ার, এইরকম একটি প্রত্যাশা নিয়ে 2025-এর যাত্রা শুরু। কিন্তু যাত্রা শুরুতেই আমরা দেখলাম যে আন্দোলনকামী যে দলগুলা, বিশেষ করে বিএনপি এবং জামায়াতের মধ্যে এক ধরনের বাকযুদ্ধ শুরু হয়েছে। এবং সেই বাকযুদ্ধ হওয়ার মূল কারণ হচ্ছে একে অন্যকে গায়েল করার যে প্রবণতা, পার্টিকুলারলি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফ্যাসিবাদী শাসক পালিয়ে যাবার পর থেকে একের পর এক বিএনপিকে টার্গেট করে বিএনপিকে কিভাবে জনগণের কাছে হেয় করা যায় এবং বিএনপির বিরুদ্ধে কিভাবে প্রপাগান্ডা ছড়ানো যায়, সত্য মিথ্যা তথ্য দিয়ে মিডিয়ায় একের পর এক যখন বিএনপির বিরুদ্ধে সমালোচনা করেই যাচ্ছিল। বিএনপি প্রথম দিকে অনেকটাই নিশ্চুপ ছিল এবং বিএনপি অবশ্যই চেয়েছে যে যাতে করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং আমরা গণতন্ত্রের পথে উত্তরণ হতে পারি। সেই গণতন্ত্রের পথে উত্তরণের পথে এখন দেখা যাচ্ছে পদে পদে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনক্ষ, বিশেষ করে আন্দোলনকামী দলগুলার এটা নিশ্চয়ই 2025-কে সামনে রেখে নতুন কোনো বার্তা দিচ্ছে না। আপনারা জানেন সেই কথা, আমি আর খুব বেশি পুনরাবৃত্তি করব না এখানে, যেটা যে জনাব রুহুল কবির রিজভী যখন বললেন জামাতের এই কর্মকাণ্ডের ব্যাপারে, তাদের রক কাটার কথা এবং 71 সালে তাদের কথা, তার প্রতি উত্তরে জামাত ইসলামী আবার যে পাল্টা বিবৃতি দিল, তাতে করে রাজনৈতিক অঙ্গনে যেটা মানুষের কাছে বার্তা যাচ্ছে সেটা হচ্ছে যে রাজনৈতিক যদি সংস্কৃতির উন্নতি করতে হয় তাহলে প্রথমত হচ্ছে মিথ্যা এবং ফেক তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। রাজনীতিতে হিপোক্রেসি কিংবা প্রতারণার থেকে আমাদেরকে নিজেদেরকে সংযত করতে হবে। আজকে যে বিষয়টা নিয়ে পার্টিকুলারলি আমি নিয়ে আসবো সামনে, সেটা হচ্ছে যে আজকে ডেইলি স্টারে আমি দেখলাম একটা রিপোর্ট করেছে যে একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাকে আদালত থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানার থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানা ঘেরাও করেছেন। জামাত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, আপনারা জানেন, একের পর এক তারা পতিত ফ্যাসিবাদী শাসক ছাত্রলীগের নেতাকর্মীদেরকে প্রশ্রয় দিচ্ছে। কখনো তারা বলছে এটা হচ্ছে তাদের ছাত্র শিবিরেরই কর্মী, ছাত্রলীগের নাম ব্যবহার করে এতদিন রাজনীতি করেছে কারণ তারা প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়নি। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ অনেক বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই তারা অন্য দলের হয়ে অন্য সাইনবোর্ড নিয়ে তারা ছাত্রলীগের সাথে সংযুক্ত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। প্রশ্ন হচ্ছে, আপনি যখন সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছেন, আপনিও তো তাহলে সেই ফ্যাসিবাদের অংশ হয়ে গেলেন। এবং দেশের শুধু যে ছাত্র শিবির করছে তা নয়, একের পর এক, আমি বলছিলাম একটু আগে দর্শক যে এই রিপোর্টটা আমি পড়ব ডেইলি স্টার থেকে, যেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের এক নেতা এবং আওয়ামী লীগের নেতা দাবি করছেন যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে তাদের রানিং অর্থাৎ বর্তমান আওয়ামী লীগের নেতা বলেও দাবি করছেন, কিন্তু জামাত তাকে মুক্ত করে আনার জন্য ঘেরাও করছে। আমরা একটু যদি দেখি, বলা হচ্ছে এখানে, একটা মিনিট দর্শক, গাজীপুরে আটকের পর থানা থেকে আওয়ামী লীগ নেতা শফিকুল শিকদারকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত নেতারা। একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে পুলিশ সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুলকে আটক করে। শফিকুল ওই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে। আটকের পর জামায়াতের 70 থেকে 80 জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে থানা প্রাঙ্গণে যান এবং শফিকুলকে ছেড়ে দেওয়ার দাবি জানান। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হালিম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা 7টার দিকে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে জামায়াতে ইসলামীর নেতারা থানায় এসেছিলেন। তারা দাবি নিয়ে আসতেই পারেন, কিন্তু আমরা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তাকে একটি মামলার সাসপেক্ট হিসেবে আনা হয়েছে বলেন হালিম। জামায়াতে ইসলামী গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির আব্দুল বারী ডেইলি স্টারকে বলেন, পুলিশ যাকে ধরেছে
তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক। এখন তার মানে জামাত দাবি করছে এটি তাদের লোক। আবার এখানে তথ্য মতো দেখেন বলা হচ্ছে যে 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তার মানে তিনি আওয়ামী লীগের পদে আছেন। সেই যে ছাত্র শিবিরের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা জানেন ছাত্রলীগের পতাকা তুলেছিলেন, এই যে আজকের সমন্বয়ক সার্জিস আলম, তিনি ছাত্রলীগের রাজনীতি করছেন। অনেক ভিডিও ভাইরাল আছে তার, সেই জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের হয়ে কথা বলছেন। এখন এইভাবে সারা দেশে একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জামায়াত প্রশ্রয় দিচ্ছে। তাহলে যারা এতদিন 15 বছর, প্রশ্নটা হচ্ছে কেউ তার মত পরিবর্তন করতেই পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যারা আওয়ামী লীগের ছত্রছায়া থেকে গত 15 বছর অপরাধমূলক কার্যক্রম করেছে, চাঁদাবাজি করেছে, গুম খুন হত্যার সাথে জড়িত, ব্যাংক লুটের সাথে জড়িত, এই অপরাধীদেরকে যখন জামাতে ইসলামী তার নিজ দলে প্রশ্রয় দেবে, তাহলে এরাও তো ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা আছে। জামাত যেখানে কম্পারেটিভলি আমি বলবো তারা অনেক মানে একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল, এবং তারা দাবি করেন সকল যে তারা নীতি আদর্শ নিয়ে থাকেন, কিন্তু বাস্তবে তো দেখা যাচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতি এবং অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া তাদের সংগঠনেই হচ্ছে। প্রত্যেকটা ইউনিটে তাদের এজেন্ট নিয়োগ করা আছে অন্য দলে। কেন এই হিপোক্রেসি, কেন এই প্রতারণা? এই অপরাধীরা নিশ্চয়ই অনেক টাকা পয়সার মালিক। সেই টাকা যদি অরিজিনালি তিনি জামাতের লোক হন আর অন্য দলে থাকেন, তার মানে আওয়ামী লীগের হয়ে তিনি অপরাধ করার জন্য জামাতে ইসলামী তাকে প্রমোট করেছে, রিক্রুট করেছে অ্যাজ অ্যান এজেন্ট। তিনি অপরাধ করে সেখান থেকে টাকা ইনকাম করেছেন, সেই টাকার কমিশন হয়তো জামাতকে দিয়েছেন। এখন তিনি তো এখনো রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তাকে গ্রেপ্তার করার কারণে জামাত কেন মিছিল করবে? খেয়াল করুন, ভয়ানক কথা। কিন্তু এইরকম জামাতের একের পর এক যে প্রতারণামূলক কাজগুলা, যেটা নিঃসন্দেহে আগামীতে সরকারের এবং ইউনূস সরকারের কার্যক্রমকে ব্যাঘাত করতে পারে। আপনারা দেখেন, জাতীয় নির্বাচনের প্রসঙ্গ যখন এসেছে তখন জামাত পার্টিকুলারলি বলছে আগে সংস্কার, পুরো সংস্কার করতে হবে। বিএনপি সহ মোরলেস আমি বলবো অ্যাকসেপ্ট জামাত বা জামাত গড়ানার যে জামাতের এক্সটেন্ডেড ফরম্যাট যাদেরকে বলে মানুষ, এই ধরনের কিছু দল ছাড়া, হাতে গোনা 2-4টা দল ছাড়া বাকি সবাই বলছে আগে নির্বাচন হতে হবে, তারপরে নির্বাচিত সরকারই বুঝবে কি সংস্কার হবে, কারণ দিন শেষে রাজনীতিবিদরাই দেশ চালাবে। কিন্তু জামাত এই ক্ষেত্রে বলছে আগে সংস্কার হতে হবে, অথচ তারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য আবার প্রশাসনকে চাপ দিচ্ছে। ওই ক্ষেত্রে তারা বলছে না শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন, শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া বলেন, ছাত্রদের নিয়োগ বলেন, ছাত্র রাজনীতির বলেন, ছাত্র রাজনীতির ক্রাইটেরিয়া রেডি করা বলেন, ডাকসু সাকসু সহ এদের ক্রাইটেরিয়া ঠিক করার কথা কিন্তু তারা কিন্তু বলছে না। ওইখানে তারা নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে গেছে। আর জাতীয় নির্বাচনের প্রসঙ্গ যখনই আসছে, তারা যে কোনোভাবে একটা বিশৃঙ্খল একটা দাবি তুলে বা একটা মানে নির্বাচনকে পিছিয়ে যাতে দেওয়া যায়, সেই লক্ষ্যে তারা কাজ করছে। এবং এই সমন্বয়করাও এই ক্ষেত্রে দেখা যাচ্ছে জামায়াত এবং শিবিরের সাথে এক হয়ে কথা বলছে। অন্তত মানুষ এখন এটা স্পষ্টতই বুঝছে যে যেদিন সমন্বয়করা বিপ্লবী সরকার ঘোষণার তথাকথিত ঘোষণা দেওয়ার কথা ছিল, নাও ওর নেভার বলেছিল, ওই একই দিনে কেন ছাত্র শিবিরের সদস্য সম্মেলন হলো? এবং আমি দেখলাম যে মিডিয়ায় কেউ কেউ বলছেন যে সকালবেলা শিবির, দুপুরবেলা সমন্বয়ক, বিকালবেলা গণ অধিকার পরিষদ, এরপরে আপনার জাতীয় নাগরিক কমিটি, আর গভীর রাতে উপদেষ্টা। তারা ইঙ্গিত করছে সেই হাসনাত আবদুল্লাহ এবং মাহিদের কথাই। তাহলে একই অঙ্গে কেন এত রূপ? রাজনীতিতে পরিচ্ছন্নতা আমরা প্রত্যাশা করি প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে। শুধু এই ক্ষেত্রেও না, আপনি দেখেন আওয়ামী লীগ যখন জামাতের রাজনীতি বন্ধ করেছে,
ক্ষমতা ছাড়ার ঠিক আগ মুহূর্তে বিএনপির মতো একটি রাজনৈতিক দল তারা সুস্পষ্টতই সবসময় তাদের পরিচ্ছন্ন অবস্থান রক্ষা করে। তারা বলেছে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা কারো রাজনীতি বন্ধের পক্ষে নই। এখন জামাত সহ আরো অনেকেই তাদের ঘরানার লোকজন আওয়াজ তুলছেন আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবেন, ছাত্রলীগের রাজনীতি বন্ধ করবেন। ছাত্রলীগের রাজনীতি বন্ধ করার পরেও বিএনপি সুস্পষ্ট বলেছে আমরা কারো রাজনীতি বন্ধের পক্ষে নই, আমরা গণতন্ত্রের পক্ষে এবং বহুদলীয় গণতন্ত্রেই বিশ্বাস করি। তার মানে বিএনপি টপ টু বটম এই পর্যন্ত তার প্রত্যেকটা ক্ষেত্রে তার পরিচ্ছন্ন রাজনীতি রেখেছে এবং যেটা তারা বলছে রাজনৈতিক মাঠে সেটা তারা লালন করে ধারণ করে। কিন্তু জামায়াতে ইসলামী সেই আপনি দেখেন 71 সাল থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের বিতর্কিত ভূমিকা। সেই ফরহাদ মজা সাহেব আমি জানিয়ে আলাদা একটা ভিডিও করেছি, তিনি বলছেন যে জামায়াতে ইসলামী নামে রাজনীতি করা উচিত না, কারণ এই যে তাদের বিতর্কিত ভূমিকাগুলোর কারণে। এখন আপনি দেখেন আওয়ামী লীগের লোক গ্রেপ্তার হচ্ছে, তারা মিছিল করছে, তার মানে ওই লোকগুলোকে তারা রিক্রুট করেছে ওই জায়গায়। বিএনপিতেও হয়তো বা এরকম আছে এবং এক জায়গায় বলছে নির্বাচন চাই, আরেক জায়গায় বলছে সংস্কার চাই। কেন এই দ্বৈতচারিতা, কেন এই দ্বিমুখী নীতি? কাজেই আমি বটম লাইন টানবো। এবং অন্যদিকে আপনারা দেখেন এই যে নির্বাচনের কথা, এখনো সংস্কারের কাজের কাজ কিছুই হয়নি। ইউনূস সরকার এখনো কিছুই করতে পারেনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি, অর্থনীতিকেও স্থিতিশীল করতে পারেনি, সংস্কারের কাজ এখনো আনুষ্ঠানিকভাবে শুরুই করেনি। একটা কমিটি হয়েছে মাত্র, এরা এখনো রিপোর্ট দিচ্ছে, এখনো এই সপ্তাহে হয়তো বা রিপোর্ট দেবে। কাজেই এই 2025-এর যে রাজনীতিটা আমার কাছে মনে হয়েছে নতুন নতুন সমস্যা সৃষ্টির পথ উন্মুক্ত করছে। এটার থেকে মুক্তির একটাই পথ, as early as possible we need to go for a national election and an elected government will decide where, when and what necessary reform will be done. একমাত্র নির্বাচিত সরকারই, গণতান্ত্রিক সরকারই সিদ্ধান্ত নেবে ভবিষ্যতের রাজনীতি কোন দিকে যাবে। শুধু 2025 নয়, ভবিষ্যৎ রাজনীতির মেরুকরণে আমাদের যদি একটি পরিচ্ছন্ন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হয়, তাহলে প্রত্যেক দল, মত ও পথের মানুষকে পরিচ্ছন্নভাবেই রাজনীতি করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্র, একের প্রতি অন্যের রেসপেক্ট এবং এই মিউচুয়াল রেসপেক্ট যখন রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে, তখনই রাজনীতির স্থিতিশীলতা আসবে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি স্থিতিশীলতা আসে, রাষ্ট্র পরিচালনায় স্থিতিশীলতা আসবে, রাষ্ট্র তার সঠিক পথেই পরিচালিত হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।